প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম রুমিন ফারহানা, আপনার সময় ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কয়েকটি পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশের জিডিপির আকার ৬৮ লক্ষ কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধি মাত্র ৩.৪৯%, মূল্যস্ফীতি ৯.৫%, খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩%, যেটা টাকার পরিমাণে এসে দাঁড়ায় ৬,৪৪,০০০ কোটি টাকা। সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মকে গিয়ে দাঁড়িয়েছে, সেটি এখন ঋণাত্মক ২.৬৪%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমতে কমতে ২২% থেকে নেমে দাঁড়িয়েছে ৫%। বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং হয়ে দাঁড়িয়েছে $২২.২১ বিলিয়ন, যেটি ইন্ডিকেট করে রপ্তানির হ্রাস এবং আমদানির বৃদ্ধিকে। আগে যেটা ছিল ২২%। মাননীয় স্পিকার, শ্বেতপত্র বলছে বাংলাদেশ থেকে গত ১৫ বছরে পাচার হয়ে গেছে $২৩৪ বিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় ১৪ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে $৮ বিলিয়ন দেশ থেকে বাইরে গেছে। বাংলাদেশের ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গত ১৫ বছরে ব্যবহার করা হয়েছে। যাদের দৃশ্যমান কোনো ব্যবসা নাই তাদেরকে ঋণ দেয়া হয়েছে, পরিবারের হাতে ব্যাংকগুলোকে একটির পর একটি তুলে দেয়া হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তে সুদ হার ও ডলারের দাম ঠিক করা হয়েছে। ডলারের উপর চাপ কমাতে দাম ধরে রাখা হয়েছে, অন্যদিকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার এই খাত থেকে বিদেশে চলে গেছে। শেয়ার বাজার এবং কর ব্যবস্থাপনা উন্নত না হলে পুরো চাপ গিয়ে পড়বে ব্যাংক খাতের উপরে। আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশে ঘাটতি বাজেট দেওয়ার একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কিংবা বিদেশি ব্যাংক থেকে ঋণ বা অনুদানের মাধ্যমে। মাননীয় স্পিকার, ব্যাংক খাত যেখানে অলরেডি খেলাপি ঋণ বা মন্দ ঋণ মোট বিতরণকৃত ঋণের ৩৫% গিয়ে পৌঁছেছে, সেখানে এই ব্যাংকগুলো আর ব্যক্তি খাতে বিনিয়োগের জন্য কোনো ঋণ দেওয়ার অবস্থায় আছে কিনা সেটা একটি বড় প্রশ্ন। IMF সম্প্রতি জানিয়েছে যে তারা বাংলাদেশে যে ঋণের চুক্তি হয়েছিল তার পরবর্তী কিস্তিগুলো নতুন সরকারকে আর দেবে না, তারা নতুন করে চুক্তি করতে বলছে। সুতরাং এখন ঋণের দিকে আমাদের তাকাতে হবে চীন বা এরকম কোনো দেশের দিকে। আমরা যখন কোনো ভিন্ন দেশ থেকে ঋণ নেই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর বাইরে গিয়ে, তখন দেখা যায় সেখানে সুদের হার অনেক বেশি থাকে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি পরিশোধেরও একটা চাপ থাকে। সো এই সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে অর্থমন্ত্রী কি করে এই বাজেট বাস্তবায়ন করবেন এবং সম্পূর্ণ বাজেটে যেই টাকা তিনি চেয়েছেন পরিচালন ব্যয়ের জন্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? আমরা দেখেছি ইতিমধ্যেই প্রতিটি জেলায় জেলা পরিষদে মাননীয় সদস্য, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না। প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। আপনি এই দাবির উপরে বক্তব্য রাখতে পারেন, কিন্তু তাহলে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবেন না। আপনি এখন বলবেন না পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বলবেন? মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। প্লিজ গো অ্যাহেড। আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, আপনার সময় ৩ মিনিট, এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। মাননীয় স্পিকার, আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। মাননীয় সদস্য, আগে আপনার দাবিটা উত্থাপন করুন। মাননীয় স্পিকার, এখানে মন্ত্রণালয়ে স্পিকার ১,৮০৯,৫৬,১০,০০০ টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবেই আমি প্রতীকী মূল্য ৫০০ টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। মাননীয় স্পিকার,
আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতেই আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। তারপরে বহু কষ্টে আমি চিফ হুইপ মহোদয়ের কাছ থেকে অনুরোধে দুটো মাত্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছিলাম। এর মধ্যে স্থানীয় সরকার কোত্থেকে আসলো জানি না, যাই হোক সময় মানে বুঝতে আমার কিছুটা সময় লেগেছে, সেজন্য আমি দুঃখিত। তো যে কথাটি বলছিলাম যে আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়, অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণে মাননীয় মন্ত্রীকে আজকে আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য বুঝতে সুবিধা হতো। মাননীয় স্পিকার, আমি এই দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে সার্চ করে দেখছিলাম গুগল কি বলে, বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা দুটো কোনটা। দেখলাম 1 নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, 2 নম্বরে আছে আমলাদের নাম। কোন রাজনীতিবিদ যখন পেশা হিসাবে লেখেন রাজনীতি, তখন আমি সঙ্গত কারণেই খুব অবাক হই। রাজনীতিবিদরা বেতন পান বা রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতন দেশেই সম্ভব, যেই দেশটি 2005 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা বিগত সরকারের আমলে ছাগল কাণ্ড দেখেছি, বালিশ দুর্নীতি দেখেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে সেটাও দেখেছি। আমরা দেখেছি একজন পিয়ন কি করে 400 কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না বলে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। মাননীয় স্পিকার, আমরা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার লোপাট দেখেছি, ভুয়া কোম্পানির নামে অর্থ আত্মসাৎ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি দেখেছি। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, ভুয়া রপ্তানি বিল মারফত টাকা কিভাবে দেশের বাইরে পাচার হয়েছে। আমরা দেখেছি মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আমরা দেখেছি নিয়োগ, পদোন্নতি এবং সরকারি কেনাকাটায় অনিয়ম। স্বাস্থ্য খাতে মিঠু সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথাও কম বেশি আমরা জানি। আর সে কারণেই মাননীয় স্পিকার, আমাদের আশা ছিল যে 5ই অগস্টের পরে যখন নতুন বাংলাদেশের কথা হচ্ছে, তখন দুদককে নখদন্তহীন বাঘ থেকে আমরা একটা শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাব দিয়েছিল, অধ্যাদেশ তৈরি করেছিল, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার পর 100-র উপর অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ আইন করা হয় নাই। সরকারের নিয়তটা কি তা এই দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করে রাখবার যেই সংস্কৃতি, সেখান থেকে বের না হওয়ার উদাহরণ দিয়ে স্পষ্ট হয়ে যায় এই সরকার আসলে দুর্নীতি দমন করার ব্যাপারে কতটুকু আন্তরিক। মাননীয় স্পিকার, দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায় কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত, আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার।
এক মিনিটে আপনি সামাপ করুন। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যায় তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভালো খবর সেটা নয়। সে কারণেই ঠিক যেভাবে একটার পর একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নাই, একইভাবে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সরকারও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে মোটেও আন্তরিক নয়। এমনকি দুর্নীতি দমন কমিশনের 3 জন সদস্য কারা কারা হবেন এটাও সরকার ঠিক করে দেবে। যদিও অধ্যাদেশের মাধ্যমে যেই আইনটি করা হয়েছিল সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নির্বাচন করবেন, বাকি সদস্যদের নির্বাচন করবে স্পিকার। সেটাও সরকারি দলের হাতেই থাকতো, কিন্তু সেইটুকু করবার মতন সাহসও সরকার দেখাতে পারে নাই। ধন্যবাদ মাননীয় সদস্য।